ভাবুন তো, আপনি একটি প্যাসেঞ্জার প্লেনে বসে আছেন। প্লেনটি কিছুক্ষণ আগেই এমার্জেন্সি ল্যান্ডিং করেছে। কয়েক মিনিট আগে পর্যন্ত সবাই ভেবেছিল তারা হয়তো আর বাঁচবে না, কিন্তু এখন বিমানটি নিরাপদে রানওয়েতে দাঁড়িয়ে আছে। চারপাশে স্বস্তির নিঃশ্বাস। কেউ প্রার্থনা করছে, কেউ পরিবারকে মনে করছে, কেউ ভাবছে আজ হয়তো দ্বিতীয়বার জীবন ফিরে পেলাম। কিন্তু ঠিক 23 মিনিট পরে সেই একই বিমানের দরজা খুলে উদ্ধারকর্মীরা এমন একটি দৃশ্য দেখেছিল যা আজও অ্যাভিয়েশন হিস্ট্রিতে সবচেয়ে ভয়ঙ্কর রহস্যগুলোর মধ্যে একটি। কারণ মাত্র 23 মিনিট আগে জীবিত থাকা 301 জন মানুষের একজনও তখন জীবিত ছিল না। কেউ ক্র্যাশে মারা যায়নি, কেউ এক্সপ্লোশনেও মারা যায়নি, বিমানটি ধ্বংস পর্যন্ত হয়নি, তবুও 301 জন মানুষ মারা গিয়েছিল। প্রশ্ন হলো কিভাবে, কি ঘটেছিল সেই 23 মিনিটে, এবং কেন আজও এই ঘটনার কিছু প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। এটি হলো সৌদিয়া ফ্লাইট 163-র গল্প। একটি ফ্লাইট যা নিরাপদে ল্যান্ড করেও পৃথিবীর ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক এয়ার ডিজাস্টারে পরিণত হয়েছিল। আজকের এই ভিডিওতে সেটাই জেনে নেব। তার আগে যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দাও। নমস্কার, আমি তন্ময় বিশ্বাস, আর আজকের এই ভিডিওতে জানবো যে আসলে সেই লাস্ট 23 মিনিটে কি ঘটেছিল। তার আগে যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন। তারিখটা ছিল 19 আগস্ট 1980। স্থান পাকিস্তানের করাচি। সন্ধ্যা 6:32 সৌদিয়া এয়ারলাইন্সের ফ্লাইট 163 করাচি বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করেছিল। এটি ছিল একটি রুটিন ইন্টারন্যাশনাল ফ্লাইট। তবে মাঝপথে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি শিডিউল স্টপ ছিল। বিমানটি ছিল লকহেড L1011 ক্রিস্টার, সেই সময়কার অত্যাধুনিক ওয়াইড বডি এয়ারক্রাফটগুলোর মধ্যে একটি। মজার বিষয় হলো বিমানটি খুব বেশি পুরনোও ছিল না, মাত্র 1 বছর আগে এটি এয়ারলাইনের ফ্লিটে যুক্ত হয়েছিল, অর্থাৎ শুরুতেই কোনো বড় টেকনিক্যাল কনসার্ন ছিল না। প্রায় 2 ঘন্টা 34 মিনিট পরে বিমানটি নিরাপদে রিয়াদে অবতরণ করে। কিছু যাত্রী নেমে যান আর নতুন কিছু যাত্রী ওঠেন। রিফিউলিং সম্পন্ন করা হয়, গ্রাউন্ড ইন্সপেকশনও শেষ হয়। সব কিছুই ছিল একদম স্বাভাবিক, কিন্তু অনেক বড় বিপদ ঠিক তখনই নীরবে বিমানের ভেতরে নিজের জায়গা তৈরি করছিল। রাত 9:08 ফ্লাইট 163 আবার জেদ্দার উদ্দেশ্যে আকাশে উড়ে যায়। এবার বিমানে ছিলেন মোট 301 জন মানুষ, 287 জন প্যাসেঞ্জার, 14 জন ক্রু মেম্বার। তাদের মধ্যে ছিল ছোট্ট ছোট্ট শিশু, ছিল হজ যাত্রী, ছিল সাধারণ শ্রমজীবী মানুষ, ছিল এমন পরিবার যারা কখনো কল্পনা করেনি যে এই যাত্রায় তাদের জীবনে শেষ যাত্রা হতে চলেছে। টেক অফের প্রায় 7 মিনিট পরে হঠাৎ ককপিটে একটি অ্যালার্ম বেজে ওঠে। প্রথমে ক্রিউ বিষয়টাকে খুব একটা গুরুত্ব দেয়নি, কারণ অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিতে ফলস ওয়ার্নিং নতুন কিছু নয়। কিন্তু অ্যালার্ম দেখাচ্ছিল যে এয়ারক্রাফটের পেছনের কার্গো কম্পোনেন্টে স্মোক ডিটেক্ট হয়েছে। পাইলট সিস্টেম চেক শুরু করলেন। কয়েক সেকেন্ড কেটে গেল, তারপর আর একটি অ্যালার্ম বেজে উঠল। একই কম্পার্টমেন্টে একই ওয়ার্নিং। এবার ককপিটের পরিবেশ বদলে গেল, কারণ পরপর 2 বার স্মোক ওয়ার্নিং মানে বিষয়টি আর সাধারণ নেই। ফ্লাইট ইঞ্জিনিয়ারকে এয়ারক্রাফটের পেছনের অংশে পাঠানো হলো। তিনি অ্যাইসলে ধরে ধীরে ধীরে পেছনের দিকে এগোতে লাগলেন, আর কয়েক সেকেন্ড পর তার সামনে যা ছিল তা দেখে তার শরীর ঠান্ডা হয়ে যায়। ঘন কালো ধোঁয়া, আর সেই ধোঁয়া ঠিক সেই জায়গা থেকেই বের হচ্ছিল যেখান থেকে অ্যালার্ম ওয়ার্নিং এসেছিল। তিনি দৌড়ে ককপিটে ফিরে গেলেন এবং মাত্র কয়েকটি শব্দ বললেন, ইটস রিয়াল, দেয়ার ইজ ফায়ার। এটি কোনো ফলস অ্যালার্ম নয়, বিমানে সত্যিই আগুন লেগে গেছে। আর ঠিক সেই মুহূর্ত থেকেই শুরু হয়ে যায় 301 জন মানুষের জীবন বাঁচানোর বিরুদ্ধে সময়ের দৌড়। ফ্লাইট ইঞ্জিনিয়ারের কথা শোনার পর ককপিটের পরিবেশ মুহূর্তের মধ্যে বদলে যায়। কয়েক সেকেন্ড আগেও যেটা ছিল একটি টেকনিক্যাল ওয়ার্নিং, এখন সেটি একটি রিয়াল এমার্জেন্সি। আর এই এমার্জেন্সির মধ্যে আকাশে ভাসছে 301 জন মানুষ। পাইলট সঙ্গে সঙ্গে পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারেন, কারণ এয়ারক্রাফটের ভেতরে আগুন মানে সবচেয়ে বিপজ্জনক এভিয়েশন এমার্জেন্সিগুলোর মধ্যে একটি। ইঞ্জিন ফেলিওরের পরেও অনেক বিমান নিরাপদে ল্যান্ড করতে পারে, কিন্তু আগুনকে কখনো প্রেডিক্ট করা যায় না। এটি কত দ্রুত ছড়াবে, কোন সিস্টেম নষ্ট করবে, কিংবা কত সময়ের মধ্যে এয়ারক্রাফটকে আনকন্ট্রোলেবল করে তুলবে
কেউ জানে না। ককপিট থেকে সঙ্গে সঙ্গে রিয়ার এয়ার ট্রাফিক কন্ট্রোলে যোগাযোগ করা হয়। মেডে না হলেও পরিস্থিতি ছিল তার কাছাকাছি। কন্ট্রোল টাওয়ারকে জানানো হয় এয়ারক্রাফটের কার্গো কম্পার্টমেন্টে আগুন লেগেছে, ফ্লাইট এখনই রিয়াদে ফিরে আসছে। এই খবর পাওয়ার পর এটিসি কর্মকর্তাদের মুখের রং বদলে যায়, কারণ কয়েক মিনিটের মধ্যেই তাদের রানওয়েতে নামতে চলেছে একটি বার্নিং এয়ারক্রাফট। সঙ্গে সঙ্গে এমার্জেন্সি প্রোটোকল অ্যাক্টিভেট করা হয়। এয়ারপোর্ট ফায়ার সার্ভিস অ্যালার্ট হয়ে যায়, অ্যাম্বুলেন্স স্ট্যান্ডবাইতে চলে যায়, রানওয়ে খালি করে দেওয়া হয়, আর বিমানবন্দরের প্রায় সব এমার্জেন্সি রিসোর্স একটি ফ্লাইটের জন্য প্রস্তুত হতে শুরু করে। এদিকে আকাশে উড়ন্ত ফ্লাইট 163 এর ভেতরে পরিস্থিতি দ্রুত খারাপ হতে থাকে। প্রথমে ধোঁয়া শুধুমাত্র ক্রিউ মেম্বার্সরাই দেখতে পাচ্ছিল, কিন্তু ধীরে ধীরে যাত্রীরাও তা লক্ষ্য করতে শুরু করেন। কেউ নিজের সিটের নিচে তাকাচ্ছেন, কেউ পেছনের দিকে ঘুরে দেখছেন, কেউ পাশের যাত্রীর সাথে কথা বলছেন। আর কয়েক মিনিটের মধ্যেই ক্যাবিনের ভেতর আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণ এখন ধোঁয়া স্পষ্ট দেখা যাচ্ছে। আর মানুষ যখন এয়ারক্রাফটের ভেতরে ধোঁয়া দেখে তখন তারা একটাই কথা ভাবে, বিমানটিতে আগুন লেগেছে। হঠাৎ করেই অনেক যাত্রী নিজেদের সিট ছেড়ে সামনে যাওয়ার চেষ্টা করতে শুরু করেন। পেছনের অংশে বসা মানুষগুলো সবচেয়ে বেশি ভয় পেয়েছিলেন, কারণ ধোঁয়ার উৎস ছিল তাদেরই কাছাকাছি। তাদের মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে এই অংশে বিস্ফোরণ ঘটতে পারে। কেউ শিশুদের কোলে তুলে নিলেন, কেউ নিজের পরিবারকে জড়িয়ে ধরলেন, কেউ প্রার্থনা শুরু করে দিলেন, আর কেবিন ক্রিউ মরিয়া হয়ে সবাইকে শান্ত রাখার চেষ্টা করতে লাগলেন, কারণ এই মুহূর্তে প্যানিক নিজেই আরেকটি বড় বিপদ। যদি শত শত মানুষ একসঙ্গে উঠে দাঁড়ায় আর যদি এই স্লেভ ব্লক হয়ে যায়, তাহলে এমার্জেন্সি ল্যান্ডিংয়ের সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। একদিকে ককপিটে ওয়ার্নিং সাউন্ড থামছেই না, একটার পর একটা অ্যালার্ম বেজে চলছে, একটার পর একটা সিগন্যাল আসছে, আর প্রতিটি বিপ পাইলটদের মনে করিয়ে দিচ্ছে যে সময় ফুরিয়ে যাচ্ছে। এয়ারক্রাফট তখনও আকাশে, আগুন তখনও জ্বলছে, আর প্রতিটি সেকেন্ডের সাথে সাথে ধোঁয়াও বাড়ছে। পাইলট এবং ফার্স্ট অফিসার সম্পূর্ণ ফোকাস করে এয়ারক্রাফটকে রিয়াদের দিকে ফিরিয়ে আনায় ব্যস্ত হয়ে উঠেছে, কারণ এই মুহূর্তে তাদের একটাই লক্ষ্য, যেভাবেই হোক বিমানটিকে মাটিতে নামাতে হবে। ঠিক তখনই কেবিন ক্রুয়ের মধ্যে একজন মেম্বার ককপিটে আসেন। তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন, আমরা কি প্যাসেঞ্জারদের ইভাকুয়েশনের জন্য প্রিপেয়ার করব? এটি ছিল খুব স্বাভাবিক একটা প্রশ্ন, কারণ এয়ারক্রাফট ল্যান্ড করার পর যদি সঙ্গে সঙ্গে সবাইকে বের করতে হয় তাহলে আগেই প্রিপেয়ার থাকা দরকার। কিন্তু আশ্চর্যজনকভাবে কোনো উত্তর আসে না। ক্রিউ মেম্বার আবার জিজ্ঞেস করেন, তবুও কোনো স্পষ্ট উত্তর নেই। অবশেষে তৃতীয়বার প্রশ্ন করার পর পাইলট বলেন, টেক ইওর পজিশনস, অর্থাৎ ল্যান্ডিংয়ের জন্য প্রস্তুত হও। কিন্তু ইভাকুয়েশনের প্রিপেয়ার করার নির্দেশ দেওয়া হয় না। কেবিন ক্রিউ কিছুটা অবাক হন, কারণ সাধারণ পরিস্থিতিতে আগুন লাগা এয়ারক্রাফটে এমার্জেন্সি ইভাকুয়েশনই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তবুও পাইলটের সিদ্ধান্তই শেষ কথা, তাই তারা ককপিট থেকে বেরিয়ে যান। এয়ারক্রাফট যখন দ্রুত রিয়াদের দিকে এগিয়ে চলেছে, ধোঁয়া বাড়ছে আর যাত্রীদের আতঙ্কও বাড়ছে। আর রানওয়েতে অপেক্ষা করছে শত শত উদ্ধারকর্মী। কেউ তখনও বুঝতে পারেনি আগুনের থেকেও বড় বিপদ সামনে অপেক্ষা করছে। আর কয়েক মিনিট পরে পাইলট এমন একটি সিদ্ধান্ত নিতে চলেছেন যে সিদ্ধান্ত আজও অ্যাভিয়েশনের এক্সপার্টদের মধ্যে বিতর্কের বিষয় হয়ে আছে। রাত তখন 9:42। অবশেষে ফ্লাইট 163 ইঞ্জিন বন্ধ হয়। বাইরে অপেক্ষা করে থাকা ফায়ার ফাইটার্স আর রেস্কিউ ক্রিউ দ্রুত এয়ারক্রাফটের দিকে এগিয়ে যায়। তাদের ধারণা ছিল ভেতরে আতঙ্কিত শত শত মানুষ সাহায্যের অপেক্ষায় বসে আছে। হয়তো দরজা জ্যাম হয়ে গেছে, হয়তো স্মোকের কারণে ক্রিউ দরজা খুলতে পারছে না, কিন্তু তারা নিশ্চিত ছিল যত দেরিই হোক এখনও মানুষকে বাঁচানো সম্ভব। তখনও কেউ কেউ বুঝতে পারেনি সময় প্রায় ফুরিয়ে গেছে। এয়ারক্রাফটের কাছে পৌঁছে ফায়ার ফাইটার্স প্রথমে সামনের দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজা কোনো মতেই খুলল না। তারা দ্বিতীয় দরজাটাও চেষ্টা করলো, সেখানেও ব্যর্থ। এরপর এয়ারক্রাফটের অন্য পাশে গিয়ে নতুন করে প্রচেষ্টা শুরু হয়।
প্রতিটি সেকেন্ডের সাথে কেবিনের ভেতরে ধোঁয়া আরও ঘন হয়ে উঠছিল। বাইরে দাঁড়িয়ে থাকা মানুষগুলো কিছুই করতে পারছিল না, কারণ এয়ারক্রাফটের ভেতরে কি ঘটছে তা কেউ দেখতেই পাচ্ছিল না। 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, সময় যেন অস্বাভাবিক দ্রুত গতিতে চলে যাচ্ছিল। আর ঠিক এই সময় এয়ারক্রাফটের ভেতরে 301 জন মানুষের জীবন ধীরে ধীরে নিভে যাচ্ছিল। অবশেষে রাত 10:05। ল্যান্ডিংয়ের প্রায় 20 মিনিট পরে ফায়ার ফাইটার্স এয়ারক্রাফটের একটি দরজা খুলতে সক্ষম হয়। আর ঠিক সেই মুহূর্তে যা ঘটেছিল তা তারা জীবনের শেষ দিন পর্যন্ত ভুলতে পারেনি। দরজা খোলার সঙ্গে সঙ্গে এয়ারক্রাফটের ভেতর থেকে বিশাল এক ধোঁয়ার মেঘ বেরিয়ে আসে। সাদা ধোঁয়া, কালো ধোঁয়া, বিষাক্ত ধোঁয়া, এত ঘন ধোঁয়া যে কয়েক সেকেন্ডের জন্য ভেতরে কিছু দেখাই যাচ্ছিল না। রেস্কিউ টিম চিৎকার করে ডাকতে শুরু করলো, ক্যান এনিবডি হিয়ার আস, ইজ এনিওয়ান অ্যালাইভ? কিন্তু কোনো উত্তর আসেনি, একটাও না, এক মুহূর্তের জন্যও না। ধোঁয়া ধীরে ধীরে সরে যেতে শুরু করে, আর তখন তারা এয়ারক্রাফটের ভেতরে তাকায়। তারপর যা দেখলো তা কোনো রেস্কিউ অপারেশনের দৃশ্য ছিল না, বরং মনে হচ্ছিল যেন সময় থমকে গেছে। কারণ এয়ারক্রাফটের ভেতরে সবাই বসে আছে, নিজ নিজ সিটেই বসে আছে। অনেকের সিট বেল্ট এখনও বাঁধা, অনেকের মাথা সামনের দিকে ঝুঁকে আছে, কেউ জানালার পাশে হেলান দিয়ে আছে, কেউ শিশুকে বুকে জড়িয়ে রেখেছে। কিন্তু কেউ নড়ছে না, কেউ কথা বলছে না, কেউ সাহায্য চাইছে না। 301 জন মানুষ, একই এয়ারক্রাফট, একই সময়ে, আর একজনাও জীবিত নয়। ফায়ার ফাইটার্স প্রথমে বিশ্বাস করতেই পারেনি, কারণ তারা আগুনে পুড়ে যাওয়া কোনো কেবিন দেখেনি, তারা কোনো বড় এক্সপ্লোশনের চিহ্নও দেখেনি। বেশিরভাগ মানুষ নিজের সিটেই ছিল, যেন তারা হঠাৎ ঘুমিয়ে পড়েছে। কিন্তু বাস্তবতা ছিল আরও বেশি ভয়ঙ্কর। এয়ারক্রাফটের পেছনের অংশে আগুন তখনও জ্বলছিল, আর কেবিনের ভেতরে বিষাক্ত গ্যাস এতটাই জমে গিয়েছিল যে মানুষ একে একে অজ্ঞান হয়ে পড়েছিল। তারপর আর কেউ জেগে উঠতে পারেনি। তদন্তকারীরা পরে একটি বিষয় লক্ষ্য করেন, এয়ারক্রাফটের অনেক যাত্রী এমার্জেন্সি এক্সিটের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করেছিল, কিন্তু মৃতদেহ অ্যাসলের মধ্যে পাওয়া যায়। কিছু মানুষ দরজার দিকে এগোতে গিয়ে লুটিয়ে পড়েছিল, অর্থাৎ শেষ মুহূর্তে তারা বাঁচার চেষ্টা করেছিল। তারা বুঝতে পেরেছিল কিছু একটা ভয়ঙ্কর ঘটছে, কিন্তু তখন অনেক বেশি দেরি হয়ে গেছে। ধোঁয়া তাদের ফুসফুস ভরে ফেলেছিল, চোখ জ্বালা করছিল, শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই কেবিন একটি মৃত্যুকূপে পরিণত হয়েছিল। সবচেয়ে মর্মান্তিক বিষয় ছিল, এই মানুষগুলোর বেশিরভাগই আগুনে মারা যায়নি, তারা জীবন্ত পুড়েও মরেনি, তারা ধীরে ধীরে শ্বাসরুদ্ধ হয়ে মারা গিয়েছিল। এবং আরও ভয়ঙ্কর বিষয় হলো, তারা রানওয়েতে পৌঁছে গিয়েছিল, তারা নিরাপদে ল্যান্ডও করেছিল, বাঁচার সুযোগ তাদের সামনেই ছিল। উদ্ধারকর্মীরা এয়ারক্রাফটের বাইরে দাঁড়িয়ে পর্যন্ত ছিল, তবু কেউ বাঁচতে পারেনি। এই কারণেই ফ্লাইট 163-র ঘটনাকে শুধু একটি এয়ার ডিজাস্টার বলা হয় না, অনেক অ্যাভিয়েশন এক্সপার্ট এটিকে হিস্ট্রির সবচেয়ে প্রিভেন্টেবল মাস ক্যাজুয়ালিটি অ্যাভিয়েশন ট্র্যাজেডিগুলোর মধ্যে একটি বলে মনে করেন। কারণ এখানে মানুষ ক্র্যাশের কারণে মারা যায়নি, মানুষ মারা গিয়েছিল কারণ সাহায্য তাদের কাছে পৌঁছানোর আগেই সময় শেষ হয়ে গিয়েছিল। কিন্তু তদন্তকারীদের জন্য সবচেয়ে বড় প্রশ্ন তখনও বাকি ছিল, এয়ারক্রাফটের ভেতরে ঠিক কী ঘটেছিল? কেন সবাই নিজের সিটেই মারা গেল? কেন ইভ্যাকুয়েশনও করা হলো না? আর কেন পাইলট শেষ মুহূর্ত পর্যন্ত মানুষদের এয়ারক্রাফটের ভেতরেই বসিয়ে রেখেছিলেন? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই শুরু হয় ইতিহাসের অন্যতম বিতর্কিত অ্যাভিয়েশন ইনভেস্টিগেশন। রিয়াদ এয়ারপোর্ট তখন পুরোপুরি অ্যালার্ট মোডে আছে, রানওয়ে খালি, ফায়ার ট্রাক পজিশন নিয়ে ফেলেছে, অ্যাম্বুলেন্স প্রস্তুত। এটিসি এর প্রতিটি কর্মকর্তা র্যাডার স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন, কারণ কয়েক মিনিটের মধ্যেই তাদের সামনে নামতে চলেছে আগুনে জ্বলতে থাকা একটি প্যাসেঞ্জার এয়ারক্রাফট। এদিকে ফ্লাইট 163 দ্রুত অ্যালটিটিউড কমাতে শুরু করছে, ককপিটের ভেতরে চাপ বাড়ছে, ওয়ার্নিং অ্যালার্মস এখনও বেজে চলেছে, ধোঁয়া এখন আরও বেশি ছড়িয়ে পড়েছে, আর কেবিনের ভেতরে যাত্রীদের আতঙ্ক নিয়ন্ত্রণ করা ক্রমশ কঠিন হয়ে উঠেছে। কেউ নিজের সিট ছেড়ে সামনের দিকে চলে এসেছে, কেউ বাচ্চাদের নিয়ে কাঁদছে, কেউ আবার ক্রিউ মেম্বার্সদের জিজ্ঞাসা করছে যে কি হয়েছে। কিন্তু এই মুহূর্তে ক্রিউদের কাছে সব প্রশ্নের উত্তর নেই,
তারা শুধু জানে এয়ারক্রাফটটিকে যত দ্রুত সম্ভব মাটিতে নামাতে হবে। ঠিক তখন আবার ককপিটে আসে এভাকুয়েশনের বিষয়টি। এইবার একজন ফ্লাইট ইঞ্জিনিয়ার পাইলটের কাছে এসে শেষবারের মতো জানতে চান, ল্যান্ডিংয়ের পর কি প্যাসেঞ্জারদের সঙ্গে সঙ্গে বের করে দেওয়া হবে? প্রশ্নটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এয়ারক্রাফট রানওয়ে ছোঁয়ার আগেই ক্রিউদের প্রস্তুত থাকতে হয়। যদি এমার্জেন্সি এভাকুয়েশনের নির্দেশ আসে তাহলে ল্যান্ডিংয়ের সঙ্গে সঙ্গেই দরজা খোলা হয়, ইনফ্লেটেবল স্লাইড ডিপ্লয় করা হয়, আর কয়েক মিনিটের মধ্যেই শত শত মানুষ এয়ারক্রাফট থেকে বেরিয়ে যেতে পারে। কিন্তু পাইলটের উত্তর সবাইকে অবাক করে দেয়, টেল দেম নট টু বি এভাকিউট। তাদের বলো এভাকিউশন করবে না। এক মুহূর্তের জন্য কেবিন ক্রিও বিশ্বাস করতে পারেনি তারা ঠিক কী শুনল, কারণ এয়ারক্রাফটে আগুন লেগেছে, ধোঁয়া ক্রমশ বাড়ছে। তবুও পাইলট যাত্রীদের বের করার প্রস্তুতি নিতে নিষেধ করছেন। কিন্তু অ্যাভিয়েশন হায়ারার্কিতে ক্যাপ্টেনের সিদ্ধান্তই চূড়ান্ত, তাই আর কোনো প্রশ্ন করা হয়নি। এয়ারক্রাফট তখন ফাইনাল অ্যাপ্রোচে, রানওয়ে ঠিক সামনেই, বাইরে এমার্জেন্সি লাইট জ্বলছে, আর ভেতরে 301 জন মানুষ অজান্তেই নিজেদের ভাগ্যের দিকে এগিয়ে যাচ্ছে। রাত তখন 9:35। ফ্লাইট 163 অবশেষে রিয়াদের রানওয়ে স্পর্শ করে। এয়ারক্রাফট নিরাপদে ল্যান্ড করেছে, কোনো ক্র্যাশ হয়নি, কোনো এক্সপ্লোশনও হয়নি, কোনো স্ট্রাকচারাল ফেলিওরও নয়। এটিসির কর্মকর্তারা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ফায়ার ক্রিউদের মনে হচ্ছিল সবচেয়ে কঠিন অংশ শেষ, এখন শুধু প্যাসেঞ্জারদের বের করে আনতে হবে। কিন্তু ঠিক এখান থেকেই শুরু হয় পুরো ঘটনার সবচেয়ে রহস্যময় অধ্যায়, কারণ এমার্জেন্সি ল্যান্ডিংয়ের পর এয়ারক্রাফট যত দ্রুত সম্ভব থামিয়ে দেওয়া হয়, কিন্তু ফ্লাইট 163 তা করল না। এয়ারক্রাফট রানওয়ে ধরে এগিয়ে যেতে থাকলো, আরও সামনে, আরও সামনে, যেন পাইলট ইচ্ছা করেই সময় নষ্ট করছেন। অবশেষে এয়ারক্রাফট থামে, কিন্তু তারপর কিছুই ঘটে না। দরজা খোলে না, এমার্জেন্সি স্লাইড ডিপ্লয় হয় না, কেউ এয়ারক্রাফট থেকে বের হয় না। এটিসি থেকে বারবার যোগাযোগের চেষ্টা করা হয়, বাইরে অপেক্ষা করছে রেস্কিউ টিম। তারা শুধু এয়ারক্রাফটের কাছে যাওয়ার অনুমতির অপেক্ষায়। কিন্তু আরেকটি সমস্যা ছিল, এয়ারক্রাফটের ইঞ্জিন তখনও চালু ছিল, আর জেট ইঞ্জিন চালু থাকলে এয়ারক্রাফটের খুব কাছে যাওয়া অসম্ভব, কারণ তার সাকশন পাওয়ার মানুষকে টেনে নিতে পারে। তাই ফায়ার ফাইটার্সরা দাঁড়িয়ে অপেক্ষা করতে বাধ্য হন। 1 মিনিট কেটে যায়, 2 মিনিট কেটে যায়, 3 মিনিট কেটে যায়, কিন্তু ইঞ্জিন বন্ধই হয় না। এই সময় এয়ারক্রাফটের ভেতরে ধোঁয়া আরও জমতে থাকে। প্রতিটি সেকেন্ড এখন মানুষের জীবন কেড়ে নিচ্ছে, কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকা কেউ কিছু করতেই পারছে না। অবশেষে প্রায় 3 মিনিট 15 সেকেন্ড পরে ইঞ্জিন বন্ধ হয়। সময় তখন 9:42। এখন ফায়ার ফাইটার্স এয়ারক্রাফটের দিকে এগোতে পারে। তারা দ্রুত এয়ারক্রাফটের কাছে পৌঁছে যায়, কিন্তু সেখানে গিয়েও তারা নতুন একটা সমস্যার মুখোমুখি হয়। কোনো দরজা খোলা নেই, কোনো স্লাইড নামানো নেই, ভেতর থেকেও কোনো রেসপন্স আসছে না। এয়ারক্রাফটের জানলা দিয়ে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে, কিন্তু জানালার ভেতরে আগুনের আভাও দেখা যাচ্ছে না। তবুও দরজা বন্ধ, যেন ভেতরে কেউই নেই, যেন এয়ারক্রাফট একটি সম্পূর্ণ পরিত্যক্ত। ফায়ার ফাইটার্স প্রথম দরজা খোলার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ। দ্বিতীয় দরজা খোলার চেষ্টা করলো, সেখানেও ব্যর্থ। সময় কেটে যাচ্ছে, আর এয়ারক্রাফটের ভেতরে ঠিক কী ঘটেছে তা কেউ জানে না। কিন্তু কয়েক মিনিট পর যখন তারা অবশেষে একটি দরজা খুলতে সক্ষম হবে, তখন তাদের সামনে এমন একটি দৃশ্য আসবে যা অ্যাভিয়েশনের হিস্ট্রিকে চিরতরে বদলে দেবে। এয়ারক্রাফটের ভেতর থেকে 301টি মৃতদেহ উদ্ধার করার পর শুরু হয় ইনভেস্টিগেশন, এবং খুব দ্রুত তদন্তকারীরা বুঝতে পারেন এই ঘটনা কোনো সাধারণ এয়ার অ্যাক্সিডেন্ট নয়। কারণ এখানে সবচেয়ে বড় প্রশ্ন ছিল, কেন এত মানুষ বাঁচতে পারল না? কেন ল্যান্ডিংয়ের পরও এভাকুয়েশন করা হলো না? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কেন এয়ারক্রাফট নিরাপদে ল্যান্ড করার পরেও একজনাও জীবিত বের হতে পারলো না? অ্যাটপসি রিপোর্ট সামনে আসতে শুরু করে, আর সেখানেই ইনভেস্টিগেটরস প্রথম বড় ক্লু খুঁজে পান। বেশিরভাগ যাত্রীর শরীরে মারাত্মক কার্বন মনোক্সাইড পাওয়া যায়, কিছু ক্ষেত্রে সেই মাত্রা 40%-রও বেশি ছিল। এর অর্থ খুবই পরিষ্কার, মানুষগুলো আগুনে পুড়ে মারা যায়নি, তারা বিষাক্ত ধোঁয়ায় শ্বাস নেওয়ার কারণে মারা গিয়েছিল। অর্থাৎ এয়ারক্রাফটের ভেতরে ধীরে ধীরে একটি ইনভিজিবল কিলার ছড়িয়ে পড়েছিল, যা কাউকে আঘাত করেনি,
কিন্তু সবার প্রাণ নিয়ে নিয়েছিল। এরপর ইনভেস্টিগেটরসরা এয়ারক্রাফটের টেকনিক্যাল সিস্টেম পরীক্ষা করতে শুরু করেন, আর তখনই সামনে আসে পুরো ঘটনার সবচেয়ে বিতর্কিত অংশ। তদন্তে দেখা যায় এয়ারক্রাফটের এয়ার কন্ডিশনিং প্যাক বন্ধ ছিল। একই সঙ্গে কেবিনের ভেতরে দূষিত বাতাস বাইরে বের করার জন্য ব্যবহৃত অটোফ্লো ভালভও কার্যত বন্ধ অবস্থায় ছিল। এর মানে কি? এর মানে হলো এয়ারক্রাফটের ভেতরে ফ্রেশ এয়ার ঢুকছিল না, আর ভেতরে জমে থাকা টক্সিক স্মোক বের হতেও পারছিল না। ফলে পুরো কেবিন ধীরে ধীরে একটি সিল্ড চেম্বারে পরিণত হয়, যেখানে প্রতিটি মিনিটে বিষাক্ত গ্যাসের মাত্রা বাড়ছিল আর মানুষগুলো ধীরে ধীরে অচেতন হয়ে পড়ছিল। তদন্তকারীদের সামনে তখন নতুন একটা প্রশ্ন উঠে আসে, এই সিস্টেমগুলো বন্ধ হলো কিভাবে? কারণ এগুলো পুরোপুরি অটোমেটিক ছিল না। ককপিট ক্রিউ চাইলে ম্যানুয়ালি এগুলোকে কন্ট্রোল করতে পারতো, অর্থাৎ তাত্ত্বিকভাবে অন্তত কেবিন ভেন্টিলেশন চালু রাখার সুযোগ ছিল। আর এখানেই শুরু হয় সবচেয়ে বড় কন্ট্রোভার্সি, কারণ পাইলট বারবার ইভ্যাকুয়েশনের অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন। ল্যান্ডিংয়ের আগে, ল্যান্ডিংয়ের সময়, এমনকি ল্যান্ডিংয়ের পরেও তিনি ক্রিউদের স্পষ্টভাবে বলেছিলেন, ডু নট এভাকিউট। কেন? আজও এই প্রশ্নের নিশ্চিত উত্তর কেউ দিতে পারেনি। কেউ বলেন পাইলট পরিস্থিতির সেভারিটি সঠিকভাবে বুঝতে পারেননি, কেউ বলেন তিনি এয়ারক্রাফটের স্ট্রাকচার নিয়ে চিন্তিত ছিলেন। সম্ভবত তিনি ভেবেছিলেন বাইরে আগুন ছড়িয়ে পড়লে ইভ্যাকুয়েশন আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে। কিন্তু অনেক এক্সপার্ট এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন, কারণ এয়ারক্রাফট নিরাপদে রানওয়েতে পৌঁছে গিয়েছিল, ফায়ার ক্রিউ এয়ারক্রাফটের কাছেই ছিল, আর প্যাসেঞ্জারদের বের করে আনার সুযোগও ছিল। এই কারণেই ফ্লাইট 163 ট্র্যাজেডি আজও অ্যাভিয়েশন ট্রেনিং প্রোগ্রামগুলোতে একটি কেস স্টাডি হিসাবে পড়ানো হয়। কিভাবে কয়েকটি ভুল সিদ্ধান্ত শত শত মানুষের জীবন কেড়ে নিতে পারে, এটি তার সবচেয়ে ভয়াবহ উদাহরণগুলোর মধ্যে একটি। তবে এখানেই গল্প শেষ নয়। বছরের পর বছর ধরে এই ঘটনাকে ঘিরে বিভিন্ন থিওরি জন্ম নিয়েছে। কিছু মানুষ বিশ্বাস করেন এটি শুধু হিউম্যান এরর, কিছু মানুষ বিশ্বাস করেন ককপিট ডিসিশন মেকিং পুরোপুরি ভেঙে পড়েছিল, আবার কেউ কেউ আরও অন্ধকার সম্ভাবনার কথা বলেন। তাদের দাবি এয়ারক্রাফটে হয়তো এমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন যাকে টার্গেট করা হয়েছিল, কিন্তু পুরো ঘটনাটা ছিল একটি বড় কনস্পিরেসি। তবে সত্যি বলতে এই থিওরিগুলোর পক্ষে কোনো শক্ত প্রমাণ এখনও পাওয়া যায়নি। আজ পর্যন্ত পাওয়া অফিসিয়াল এভিডেন্স কেবল এটুকুই বলে যে এয়ারক্রাফটে আগুন লেগেছিল, এয়ারক্রাফট নিরাপদে ল্যান্ড করেছিল, কিন্তু ইভ্যাকুয়েশন করা হয়নি, আর কেবিনের ভেতরে জমে থাকা বিষাক্ত ধোঁয়া 301 জন মানুষের জীবন কেড়ে নিয়েছিল। এবং হয়তো এই ঘটনাকে আরও বেশি ভয়ঙ্কর করে তোলে একটি বিষয়, তারা ক্র্যাশে মারা যায়নি, তারা আকাশে বিস্ফোরণে মারা যায়নি, তারা রানওয়েতে পৌঁছে গিয়েছিল, তারা সাহায্যের এত কাছে ছিল, তবুও তারা বাঁচতে পারেনি। ভাবুন তো, যদি ইঞ্জিনস কয়েক মিনিট আগে বন্ধ করা হতো, যদি ডোরস কয়েক মিনিট আগে খোলা হতো, যদি ইভ্যাকুয়েশন অর্ডার দেওয়া হতো, তাহলে হয়তো আজ ফ্লাইট 163কে আমরা ডিজাস্টার হিসাবে নয়, এটি সাকসেসফুল এমার্জেন্সি ল্যান্ডিং হিসাবে মনে রাখতাম। কিন্তু ইতিহাস অন্য গল্প লিখেছে। একটি এয়ারক্রাফট, 301 জন মানুষ, একটি রানওয়ে, আর মাত্র 23 মিনিট। এই 23 মিনিটেই অ্যাভিয়েশন হিস্ট্রির সবচেয়ে বড় হন্টিং মিস্ট্রির একটি তৈরি করেছিল। আজও যখন ফ্লাইট 163-র কথা বলা হয়, মানুষ আগুনের কথা কম মনে রাখে, মানুষ মনে রাখে সেই প্রশ্নটাকে, কেন কেন তারা বের হতে পারলো না, কেন তাদের বাঁচানো গেল না? আর হয়তো সেই প্রশ্নের সম্পূর্ণ উত্তর আর কখনো জানাও যাবে না। আপনার কি মনে হয়, এটি কি শুধুই একের পর এক ভুল সিদ্ধান্তের ফল ছিল, নাকি এর পেছনে এমন কোনো সত্যি লুকিয়ে আছে যা আজও পৃথিবীর সামনে আসেনি? আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন আর বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর এমন বাস্তব রহস্য ও ইতিহাস ভিত্তিক ডকুমেন্টারি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আবারও ফিরবো আরেকটি অবিশ্বাস্য বাস্তব ঘটনার গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।